ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। তো আজ আমরা পড়তে লেগেছিলাম অ্যাবাউট কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ডস। ঠিক আছে, তো কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ডস এর আজকে আমরা যেই জিনিস নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ভ্যালেন্স বন্ড থিওরি, হুইচ ইজ কল্ড ভিবিটি থিওরি। ঠিক আছে, এখন ভ্যালেন্স বন্ড থিওরি কি কি জিনিস, মানে ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা কি কি জিনিস করব বা কিভাবে করে জিনিসটা, ওইটা জানার আগে জানতে হবে যে ভ্যালেন্স বন্ড থিওরি অ্যাকচুয়ালি জিনিসটা কি বা কেন এটা এক্সিস্ট করছে। ঠিক আছে, তো একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ডের ক্যারেক্টারাইজ করার জন্য বা ওর প্রপার্টি দেখার জন্য বা ওর বৈশিষ্ট্য দেখার জন্য আমাদের তিনটা থিওরি মেইনলি কাজে দেয়। একটা এমওটি থিওরি, দ্যাট মিন্স মলিকুলার অরবিটাল থিওরি, যেটা তোমরা ক্লাস 11 এ পেয়ে এসছো একবার। তারপর আছে আমাদের ভ্যালেন্স বন্ড থিওরি, এখন যেটা আমরা আলোচনা করবো। আর আছে আমরা সিএফটি থিওরি, দ্যাট মিন্স ক্রিস্টাল ফিল্ড থিওরি, এটা আমরা পরের লেকচারে আলোচনা করছি। ঠিক আছে, তো আজকে বলবো কি নিয়ে, আমরা ভ্যালেন্স বন্ড থিওরি নিয়ে। ঠিক আছে, এখন ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে আমি যে এখন বললাম একটু আগে যে ভ্যালেন্স বন্ড থিওরি অ্যাকচুয়ালি একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ডের প্রপার্টি ডেসক্রাইব করছে, যে ওর কি কি বৈশিষ্ট্য রয়েছে এটা ডেসক্রাইব করছে। এখন এই ভ্যালেন্স বন্ড থিওরি কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ডের কোন কোন বৈশিষ্ট্য ডেসক্রাইব করবে বা কোন কোন প্রপার্টিজ ডেসক্রাইব করবে ওইগুলোকে দেখিনি। ঠিক আছে, তো প্রথমে রয়েছে কি আমাদের এখানে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন মিন্স কি? সংকরায়ন বলি আমরা। হয়তো এটা sp3 হতে পারে, dsp2 হতে পারে, sp3d2 হতে পারে, d2sp3 হতে পারে। এগুলো জিনিস আমি দেখবো কি এই জায়গাতে হাইব্রিডাইজেশন আমরা বের করতে পারবো কি ইউজ করে, ভ্যালেন্স বন্ড থিওরি ইউজ করে। সেকেন্ড আছে কি আমাদের স্ট্রাকচার, স্ট্রাকচার অফ এ কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ড। 3D তে ত্রিমাত্রিক দেশে একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ড কি শেপে আছে এটা একটা আইডিয়া আমরা ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে পাবো। ঠিক আছে, তো নেক্সট ওয়ান ইজ ম্যাগনেটিক প্রপার্টি, দ্যাট মিন্স চৌম্বকীয় ধর্ম। এখন একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ড কি ডায়াম্যাগনেটিক হবে না প্যারাম্যাগনেটিক হবে, এটা আমরা দেখবো কি দিয়ে, ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, নেক্সট ওয়ান ইজ ম্যাগনেটিক মোমেন্ট। ঠিক আছে, ম্যাগনেটিক মোমেন্ট মিন্স চৌম্বকীয় ভ্রামক। ওকে, তো ম্যাগনেটিক মোমেন্ট কিভাবে বের করে ওইটা আমরা এখন দেখবো, একটা রুল আছে এটা। ঠিক আছে, আর লাস্ট ওয়ান ইজ কি স্পিন মাল্টিপ্লিসিটি। ঠিক আছে, যদিও বা এই স্পিন মাল্টিপ্লিসিটি যে জিনিসটা আছে এটা বোর্ডে লাগে না, বোর্ডে খুব কমই আছে, কিন্তু এন্ট্রান্স লেভেলে গিয়ে এটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে জিনিসটা, যে ভ্যালেন্স বন্ড থিওরি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ফর ইউর বোর্ড এক্সামস এন্ড অলসো ফর ইউর এন্ট্রান্স এক্সাম। এটা নিট হতে পারে, এটা জেইই হতে পারে। ঠিক আছে, সো এই জিনিসটা নিয়ে আমাদের একটু ডিপলি গেলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো আমি ট্রাই করবো আজকে একটা তোমাদের বেসিক আইডিয়া দেওয়ার, যে জিনিসগুলো মেইনলি কিভাবে কোড করেছি এই জিনিসটা। আর কয়েকটা এক্সেপশন নিয়ে আমি পরে একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো, যেটার মধ্যে কিছু কিছু এক্সেপশন ডেসক্রাইব করেছি। ঠিক আছে, তো আজকে আমরা বেসিক জিনিস নিয়ে আলোচনা করছি, ভ্যালেন্স বন্ড থিওরি। ঠিক আছে, তো আগে আমরা জেনে নিই যে এই যে মনে করো বললাম স্পিন মাল্টিপ্লিসিটি বা ম্যাগনেটিক মোমেন্ট যে বললাম, ওইটা আমরা কিভাবে বের করবো, ওইটা আমি যখন এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাবো তখনই আমরা বুঝে যাবো। এর আগে ওদের একটা নিয়ম লিখে দিচ্ছি, যে ম্যাগনেটিক মোমেন্ট বের করতে হলে নিয়মটা হলো মিউ ইকুয়ালস টু রুট ওভার n ইন্টু n প্লাস 2। ঠিক আছে, রুট ওভার n ইন্টু n প্লাস 2, where n denotes number of unpaired electrons, number of unpaired electrons। ঠিক আছে, অযুগ্ম যে ইলেকট্রন গুলো আছে ওগুলোর সংখ্যা দেখাবো কি দিয়ে, আমি n দিয়ে। দ্যাট মিন্স আনপেয়ার্ড নাম্বার অফ ইলেকট্রনস দেখাবো কি দিয়ে, আমি n দিয়ে। যদি একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে এর n ইকুয়ালস টু 1 বসবে, যদি দুইটা থাকে তাহলে এখানে n ইকুয়ালস টু 2 বসবে। এটা দিয়ে বের হবে কি আমাদের ম্যাগনেটিক মোমেন্ট। আর ম্যাগনেটিক মোমেন্ট বের করার পরে bm মাস্ট ইউজ করতে হবে অ্যাজ এ ইউনিট। bm মিন্স বোরস ম্যাগনেট্রন। ওকে, and last one is কি স্পিন মাল্টিপ্লিসিটি। স্পিন মাল্টিপ্লিসিটি বের করার নিয়ম 2 into s plus 1। ঠিক আছে, এখন s কি ক্লাস 11 এ ছিল তোমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার ছিল, ওই স্পিন কোয়ান্টাম নাম্বার হলো কি এখানে s। যদি একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, ইফ দেয়ার ইজ ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন, দেখো একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে s ইকুয়ালস টু হবে অনলি হাফ। কি বলেছে, খালি হাফ হবে। যদি দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে দেন হাফ প্লাস হাফ, মানে একটা ইলেকট্রনের জন্য অনলি হাফ করে আসবে। ঠিক আছে, যদি তিনটে ইলেকট্রন থাকে দেন হাফ প্লাস হাফ প্লাস হাফ এরকম করে চলবে। ঠিক আছে, এখানে হলো কি আমাদের s এর ভ্যালু। তাহলে s এর ভ্যালু বলো বা n এর ভ্যালু বলো, এটা ডিপেন্ড করছে কি, দি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস প্রেজেন্ট ইন দা কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ড। ঠিক আছে,
তাহলে এগুলো হলো কি আমার একটা আইডিয়া আমি দেখলাম যে কি কি জিনিস পেতে পারি। এখন এই জিনিসগুলো জানার আগে আমাদের জানতে হবে যে এই ভ্যালেন্স বন্ড থিওরি করতে হলে আমাদের আগে লিগ্যান্ড সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। ডিপেন্ডিং অন দেয়ার স্ট্রেংথ, দেখো লিগ্যান্ড আমরা পেয়েছি, ডিপেন্ডিং অন ডেন্সিটি লিগ্যান্ড পেয়েছি আমরা, মোনোডেন্টেড লিগ্যান্ড পেয়েছি, বাইন্ডেড লিগ্যান্ড পেয়েছি, এগুলো তো ডিপেন্ডিং অন ডেন্সিটি, মানে কয়টা ডোনার অ্যাটম আছে। এখন আজকে আমরা লিগ্যান্ড করব ডিপেন্ডিং অন দেয়ার স্ট্রেংথ, ডিপেন্ডিং অন দেয়ার ক্যাপাবিলিটি টু ফর্ম এ কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ড, মানে ওরা কত সহজে একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করতে পারবে ওইটার ক্ষমতার উপর নির্ভর করে আমি লিগ্যান্ডকে তিন রকম ভাবে ভাগ করেছি। ডিপেন্ডিং অন দ্য স্ট্রেংথ অফ লিগ্যান্ড, লিগ্যান্ড ক্যান বি ক্লাসিফাইড ইন অ্যাজ 3 টাইপস। ওকে, তো লিগ্যান্ডস তিন রকম, কি কি আছে? একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, একটা উইক ফিল্ড লিগ্যান্ড, আর একটা অ্যাভারেজ লিগ্যান্ড। ঠিক আছে, তোমরা এগুলো একটু নোট ডাউন করতে ট্রাই করবে যাতে করে তোমরা করতে সুবিধা হয়। ঠিক আছে, বা তোমরা পরে স্ক্রিনশট তুলতে পারো। তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এভারেজ লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ড। আসলে এই স্ট্রং ফিল্ড, উইক ফিল্ড, এভারেজ লিগ্যান্ড গুলোর কথাটা কি, কেন এটাকে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলা হয়, কেন এদেরকে উইক ফিল্ড লিগ্যান্ড বলা হয়, যদিও পরে আমরা সিএফটি থিওরি যখন করবো এখানে আরো ভালোভাবে ডেসক্রাইব করবো। তো আগে একটু বলে রাখি, একটা জিনিস মনে করে দেখো যে কি আছে, আমরা এস সাবশেলের মধ্যে কয়টা ইলেকট্রন দিই? 2টা ইলেকট্রন দিতে পারি হাইয়েস্ট, পি তে 6টা দিতে পারি হাইয়েস্ট, ডি তে 10টা দিতে পারি, আর এফ এ হাইয়েস্ট আমি 14টা ইলেকট্রন দিতে পারি। দ্যাট মিনস এস এর মধ্যে ম্যাক্স থেকে ম্যাক্স 2টা ইলেকট্রন, পি তে 6টা, ডি তে 10টা, এফ এ 14টা ইলেকট্রন আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি। দ্যাট মিনস এস এর মধ্যে থাকবে অনলি একটা ঘর থাকবে, একটা পকেট থাকবে, কারণ আমি জানি কি যে একটা পকেটে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে এস এর মধ্যে একটা পকেট, একটা শেল থাকবে। পি তে থাকবে কয়টা? যেহেতু 6টা আছে, দ্যাট মিনস একটা মধ্যে 2টা করে থাকবে, তো তাহলে কয়টা থাকবে? এখানে 3টা থাকবে, দ্যাট মিনস এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, 6টা হয়ে গেল। ডি তে কয়টা থাকবে? 5টা থাকবে, 1 2 3 4 5, যাতে করে 10টা ইলেকট্রন থাকতে পারে। আর এখানে থাকবে, এখানে নিশ্চয়ই 7টা, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এই জিনিসটা আমার কাজ দেবে, এই জন্য এখন লিখলাম এখানে। দেখো, তো দেখলাম কি, আমাদের দেখা যায় কি যে এই যে ডি শেলটা আছে, ডির মধ্যে কয়টা আছে কেন ঘর? 1 2 3 4 5টা। দ্যাট মিনস দেখো কি হয়, এই যে ডি এর 5টা ঘর আছে, এর মধ্যে এক নাম কি, এটার নাম কি? dxy, dyz, dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার আর dz স্কয়ার। এগুলো হলো কি ডি এর ঘরগুলোর নামগুলো। ঠিক আছে, যে ডি সাবশেল যেগুলো আছে ওইটা প্রত্যেকটা ঘরের নাম, মানে আলাদা আলাদা ডি সাবশেল পার্ট। ঠিক আছে, এখন দেখা যায় কি, যতক্ষণ না লিগ্যান্ড আসে না, দ্যাট মিনস যখন সেন্ট্রাল মেটাল অ্যাটম লোন থাকে, ওর মধ্যে কোনো লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে না, কোন লিগ্যান্ড ওদের মধ্যে অ্যাটাক করছে না, লিগ্যান্ড ওকে কোন ইলেকট্রন দিচ্ছে না। আমি জানি কি লিগ্যান্ড ইজ এ লুইস বেস, যে কি ওকে ইলেকট্রন দেবে। কাকে ইলেকট্রন দেবে? মেটাল কি ইলেকট্রন দেবে? কে দেবে? লিগ্যান্ড দেবে, যেহেতু সে লুইস বেস। তো দেখলাম কি, যখন লিগ্যান্ড ইলেকট্রন দিচ্ছে না, দ্যাট মিনস হোয়েন দেয়ার ইজ নো লিগ্যান্ড, তখন কি হয়, সেন্ট্রাল মেটাল অ্যাটমের এই যে ডি অরবিটাল গুলো আছে, ডি শেল যেটা আছে, সবগুলোর এনার্জি লেভেল সেম থাকে। দ্যাট মিনস দে অল বিলংস টু দ্য সেম এনার্জি লেভেল, তাদের প্রত্যেকটার শক্তি সেম, প্রত্যেকটা এনার্জি সেম। তো যেহেতু ওরা প্রত্যেকটা এনার্জি সেম, এদেরকে বলা হয় ডিজেনারেট ডি অরবিটালস, ডিজেনারেট ডি অরবিটালস। ঠিক আছে, এখন যখনই লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে, যখনই কি হচ্ছে, লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে, এই যে 5টা শেল আছে, 5টা যে ঘর আছে, তারা ওদের ডিজেনারেসি লুজ করছে। দ্যাট মিনস কি, ওদের যে মনে করো একই রকম যে এনার্জি লেভেল ছিল ওইটা স্পিড আপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওটা ভেঙে যাচ্ছে। তখন 2টা পার্ট হচ্ছে, 2টা পার্ট মিনস কি, 5টা আছে, তো তখন 3টা, একটা মধ্যে 3টা আসছে, আরটা মধ্যে 2টা আসছে। ঠিক আছে, একটাকে বলে আমি T2G পেয়ার, একটাকে বলে আমি EG পেয়ার। কি বলেছি? T2G আর EG, এগুলো আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরিতে আলোচনা করবো। দ্যাট মিনস দেখছি কি, যে এই জায়গাতে মেইন কথা হলো কি, যে এটার মধ্যে কি ছিল? ডিজেনারেসি ছিল। দ্যাট মিনস ওদের এনার্জি লেভেল সেম ছিল। কিন্তু যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করলো, তখন দেখলাম কি, এই যে অরবিটাল গুলো আছে ওইগুলো কি, ওদের এনার্জি লেভেল স্পিড হয়ে গেছে। দ্যাট মিনস হয়তো 3টে উপরে চলে গেছে,
দুইটা নিচে চলে এসছে, ঠিক আছে, মানে সেম এনার্জি নেই আর, তিনটে উপরে দুইটা নিচে বা দুইটা উপরে তিনটা নিচে, দ্যাট মিন্স কি এই জায়গাতে ওদের এনার্জি লেভেলটা স্প্লিট হয়ে গেছে। এখন ডিপেন্ডিং অন দ্য ক্যাপাবিলিটি অফ লিগ্যান্ড টু স্প্লিট দ্য ডি অরবিটালস, এখানে তিন রকমের লিগ্যান্ড আছে, মানে একটা লিগ্যান্ড কত সহজে এই অরবিটাল গুলোকে স্প্লিট করতে পারবে। প্রত্যেকগুলো এনার্জি সেম আছে, এখন এনার্জি লেভেলটা স্প্লিট হয়ে গেছে। তো যদি একটা লিগ্যান্ড খুব সহজে স্প্লিট করতে পারে, নিশ্চয়ই শক্তি বেশি আছে, দ্যাট মিন্স এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে। যার শক্তি কম সে কম পারবে, দ্যাট মিন্স কি উইক ফিল্ড লিগ্যান্ড হবে। আর যার শক্তি কমও না বেশিও না, মানে মোটামুটি আছে, ঠিক আছে, কি বলবো আমি, এভারেজ লিগ্যান্ড বলবো, ঠিক আছে। এখন দেখা যায় কি যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যেটা আছে, ইট হ্যাজ মোর বা হাইয়েস্ট বলতে পারি, হাইয়েস্ট ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটি। স্বাভাবিক জিনিস, লিগ্যান্ডের কাজ কি, ইলেকট্রন দেওয়া, কাকে দেবে, মেটাল অ্যাটমকে দেবে। তার মানে যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং যে বলেছি তার মানে কি সে সহজে ইলেকট্রন ডোনেট করতে পারবে মেটাল অ্যাটমকে। এভারেজ লিগ্যান্ড কি বলেছে, এটার বেশিও নেই কম হলো, ইট মিন্স ইট হ্যাজ মিডিয়াম ক্যাপাবিলিটি, মিডিয়াম ক্যাপাবিলিটি, ঠিক আছে। এন্ড উইক ফিল্ড লিগ্যান্ড যেটা আছে, এটা কি আছে, একদম লিস্ট ক্যাপাবিলিটি, মানে এটা ইজিলি কি ইলেকট্রন ডোনেট করছে না, ঠিক আছে। তাহলে হাইয়েস্ট ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটি, মিডিয়াম ক্যাপাবিলিটি এন্ড লিস্ট ক্যাপাবিলিটি, ঠিক আছে। এখন দেখি যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি হয়, ভেবে দেখো আমরা যখন স্কুলে প্রেয়ার লাইনে দাঁড়াই তখন কি হয়, মনে করো আমি বা একজন, মনে করো খুব চিকন লোক একজন দাঁড়িয়ে আছে, খুব পাতলা লোক দাঁড়িয়ে আছে, যদি পিছন থেকে এসে কেউ বাল্কি মানে খুব হেভি জিনিস, মনে করো যার শক্তি খুব বেশি, খুব স্ট্রং, সে ধাক্কা দেয়, তখন কি মনে করো আমার সামনে একজন আছে, আমি মাঝখানে, আমার পিছনে আরেকজন আছে, তো আমাকে মনে করো খুব শক্তিশালী একজন এসে মনে করো ধাক্কা দিল, ধাক্কা দিলে কি হবে, আমি আর আমার সামনে জন যে আছে আমরা কাছাকাছি চলে আসবো, দ্যাট মিন্স আমি লোন ছিলাম, সেও লোন, আমিও একা ছিলাম, সেও একা ছিল, কিন্তু যখন আমরা এখানে যখন ধাক্কা খেলাম একসঙ্গে চলে আসলাম, দ্যাট মিন্স কি উই গট পেয়ার্ড আপ, আমরা পেয়ার হয়ে গেছি। একই রকম দেখো যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে, তখন সে যদি আনপেয়ার্ড ইলেকট্রন দেখে, সে যদি আনপেয়ার্ড ইলেকট্রন দেখে, ওদেরকে পেয়ার করার ক্যাপাবিলিটি রাখে, ইট হ্যাজ ক্যাপাসিটি টু পেয়ার দ্য আনপেয়ার্ড ইলেকট্রনস, ওকে। একই রকম ঠিক তার উল্টো কি হবে, উইক ফিল্ড লিগ্যান্ড হবে। আমার পিছন দিয়ে যদি কেউ একটা আরেকজন আমার থেকেও দুর্বল লোক ধাক্কা দেয় আমাকে, আমি কি নড়বো, নিশ্চয়ই নড়বো না। তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড যেটা আছে সেটাও একই রকম কথা, সে কি সে সহজে কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন যেগুলো আছে এগুলোকে পেয়ার করতে পারে না, ঠিক আছে। আর এভারেজ যেটা, এভারেজ দেখবে কি, এভারেজ অবস্থা দেখে ব্যবস্থা নেবে, এটা কথা বলে না, অবস্থা দেখে ব্যবস্থা নেব, একই রকম কথা যে এভারেজ লিগ্যান্ড কখনো কখনো এজ এ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করে, কখনো এজ এ উইক ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করে। আমরা যখন এক্সাম্পল দেখবো, এটা নিয়ে ডেসক্রাইব করবো, তখন তোমরা বুঝতে পারবে যে কখন এটা উইক ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করেছে, কখন এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করেছে। কয়েকটা এক্সাম্পল দেখে নিই। সাপোজ এক্সাম্পল যদি আমি দেখি যে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এক্সাম্পল সিও হতে পারে, সিও হতে পারে, সিএন মাইনাস হতে পারে, ঠিক আছে। এভারেজ লিগ্যান্ডের এক্সাম্পল H2 হতে পারে, NH3 হতে পারে, আবার EDTA -4 হতে পারে। আর whereas উইক ফিল্ড লিগ্যান্ডের এক্সাম্পল আমার F Cl Br এগুলো হতে পারে, ঠিক আছে। তো এটা বুঝলাম কি আমাদের যে লিগ্যান্ডের ক্লাসিফিকেশন ডিপেন্ডিং অন देयर স্ট্রেংথ। এখন এটা বুঝতে পারলে আমরা এই যে ভ্যালেন্স বন্ড থিওরি যেটা আছে এটা একদম ইজিলি করতে পারবো, ঠিক আছে। তখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখে ভ্যালেন্স বন্ড থিওরি একদম পুরোপুরি ক্লিয়ার করে নেব। তো এখন আমরা দেখি, দেখো এই জায়গাটা একটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ লিখেছি। এখন স্পেকট্রোকেমিক্যাল সিরিজ জিনিসটা কি, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ মানে এখানে আমি উইক ফিল্ড লিগ্যান্ড থেকে টুয়ার্ড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আমি গেছি। দেখো আলটিমেটলি সিউ যেটা হলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর আই মানে যেটা কি আমার উইক ফিল্ড লিগ্যান্ড। তো আমি উইক ফিল্ড লিগ্যান্ড থেকে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড গুলো অর্গানাইজ করেছি। এর মধ্যে দেখো আমি ব্লু কালার দিয়ে যেগুলো লিখেছি এগুলো সবগুলো আমি কি এখান থেকে দেখো H2 মধ্যে কিন্তু ব্লু কালার দিয়ে লিখেছি, বাট এটাকে আমি একটা ব্ল্যাক দিয়ে সার্কেল করেছি। দ্যাট মিন্স কি H2 আমাদের মেইন বেসিক পয়েন্ট, ঠিক আছে। আমি H2 এর আগের গুলো দেখবো কি আমাদের এগুলো উইক ফিল্ড লিগ্যান্ড, আর H2 ঠিক পরে যেগুলো এগুলো কি আমাদের স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এর মধ্যে তো একটা কথা বলেছিলাম যে এখানে NH3 বলো বা EDTA -4 এটা কি বলেছিলাম এভারেজ লিগ্যান্ড। তো বলেছিলাম কি এভারেজ লিগ্যান্ড যেহেতু এটা কোনখানে এজ এ উইক ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করবে, কোনখানে এজ এ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করবে। কিন্তু যেহেতু এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড প্রপার্টি আছে,
দ্যাটস ওয়াই এটাকে আমি H2 এর পরে আমি এটাকে অ্যারেঞ্জ করেছি। তার মানে কি H2 এর পরের গুলো কি এখানে স্ট্রং ফিল্ড লিগান্ড আর H2 এর আগের গুলো কি এখানে আমাদের একটু উইক ফিল্ড লিগান্ড। তোমরা লিখে নিতে পারো বা তোমরা একটা স্ক্রিনশট করে নিতে পারো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা মুখস্থ রাখতে পারো তখন কিন্তু তোমাদের এটা সুবিধা হবে টু ফাইন্ড ভ্যালেন্স বন্ড থিওরিজ প্রপার্টিজ। ওকে ওকে, তাহলে এখন আমাদের জানতে হবে কি যে ভ্যালেন্স বন্ড থিওরি আদৌ আমরা করি কিভাবে, ঠিক আছে? ভ্যালেন্স বন্ড থিওরি অ্যাপ্লিকেশন গুলো আমরা কিভাবে এক্সিকিউট করছি। তাহলে ওইগুলো জানার আগে আমার জানতে হবে যে ভ্যালেন্স বন্ড থিওরি করতে গেলে কোন কোন স্টেপ ফলো করতে হবে। এগুলো আমি আগে লিখে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? ওই স্টেপ গুলো প্রত্যেকবার যখনই ভ্যালেন্স বন্ড থিওরি করব প্রত্যেকটা আমাদের ফলো করতে হবে ইন সিরিয়াল, ঠিক আছে? প্রথম কাজ কি, একদম প্রথম কাজ হলো কি সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা আছে ওইটার আমি অক্সিডেশন নাম্বার বের করবো। একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্সের সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা আছে ওটার অক্সিডেশন নাম্বার বের করতে হবে, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হলো আফটার ফাইন্ডিং দ্য অক্সিডেশন নাম্বার, আফটার ফাইন্ডিং দ্য অক্সিডেশন নাম্বার এটা কি +2 ফর্মে আছে না +3 ফর্মে আছে বের করার পরে কি করব, আমি সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডাইজড ফর্ম, মিন্স কি ওই যে বললাম +2 বা +3 যে ফর্মটাই আছে ওই ফর্মের আগে আমি ওর ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো, ঠিক আছে? একটা एग्जांपल যখন দেব তোমাদের পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। থার্ড পয়েন্ট হলো কি যে আমি এই যে ইলেকট্রনিক কনফিগারেশন করলাম তার মানে কি এখানে ইলেকট্রনগুলো ডিস্ট্রিবিউট করলাম among s p d f শেল, ঠিক আছে? তো ওইগুলো আমি অরবিটাল ডায়াগ্রাম গুলো আঁকবো। মানে অরবিটাল ডায়াগ্রাম মিন্স এই জায়গাতে কেমন, এই জায়গাতে আমি ওই যে বক্স বক্স দিয়ে বললাম না এরকম বক্স বক্স দিয়ে আমরা এগুলো দেখাতে হবে যে কোনখানে কয়টা ইলেকট্রন আছে, ঠিক আছে? 4 দেখবো কি এটা কি স্ট্রং ফিল্ড লিগান্ড আছে নাকি উইক ফিল্ড লিগান্ড এখানে আছে। যদি স্ট্রং ফিল্ড লিগান্ড হয় যে বললাম যদি একটু শক্তিশালী মানুষ হয় তাহলে আটকা দেবে, পেয়ার আপ করে দেবে আমাদের। একই রকম যদি একটা স্ট্রং ফিল্ড লিগান্ড থাকে তাহলে এটা কি করবে, পেয়ার আপ করবে আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে। আর উইক ফিল্ড লিগান্ড হলে আনপেয়ার্ড থেকে যাবে, এখানে পেয়ার আপ সে করবে না, ঠিক আছে? তো একটা एग्जांपल নিয়ে নিই, যে एग्जांपल আমরা সবসময় নিয়ে থাকি। সাপোজ মনে করো K4FeCN6, ঠিক আছে? এখন K4FeCN6 এর মধ্যে আমরা প্রথম কাজ কি যে এটা সেন্ট্রাল মেটাল অ্যাটম কোনটা দেখে নি। থার্ড ব্র্যাকেটের মধ্যে দ্যাট মিন্স কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে একটাই মেটাল অ্যাটম আছে, এটা কি আমাদের সেন্ট্রাল মেটাল অ্যাটম। আমাদের কাজ কি আগে সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা আছে ওটার অক্সিডেশন নাম্বার বের করতে হবে। তো কিভাবে বের করি, আমরা আগের লেকচারে দেখেছিলাম, আগে একটা লেকচার দেখেছিলাম যে একটা জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার কিভাবে বের করি, দেখে নি কিভাবে করি। তাহলে 4k প্লাস প্রথম কাজ কি আগে এটাকে আমি আয়নাইজ করব, আয়নীভবন করব, করলে পরে কি হবে 4k প্লাস FeCN6 4 তারপর বের করব কার জন্য, Fe এর জন্য বের করব। তাহলে Fe এর জন্য আমি x ধরলাম, তাহলে x ধরলাম। আমি জানি কি যে Cl এর জারণ সংখ্যা বা C অক্সিজেন নাম্বার -1, একটা চার্ট তোমাদের দিয়েছিলাম আগে, যে চার্টের মধ্যে প্রত্যেকটা লিগ্যান্ডের নাম ছিল আর প্রত্যেকটা লিগ্যান্ডের অক্সিডেশন নাম্বার ছিল, ঠিক আছে? এটার মধ্যে দেখা আছে লিখবে -1 করে Cl এর চার্জ, Cl এর জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার, Cl এর 6টা দ্যাট মিন্স ইনটু 6 ইকুয়ালস টু পরে এখানে যে চার্জ থাকে ওই চার্জ এখানে বসে যাবে। তাহলে x - 6 ইকুয়ালস টু -4, x ইকুয়ালস টু +2। তাহলে প্রথম কাজ বের করে ফেললাম কি এখানে তার অক্সিডেশন নাম্বার। তাহলে Fe কোন ফর্মে আছে, এখানে Fe এখানে +2 ফর্মে আছে। তো সেকেন্ড কাজ কি সেন্ট্রাল মেটাল অ্যাটম যে অক্সিডেশন ফর্মে আছে ওইটার ইলেকট্রনিক কনফিগারেশন, দ্যাট মিন্স এখানে Fe +2 এর কি ইলেকট্রনিক কনফিগারেশন। এখন Fe অ্যাটমিক নাম্বার কত 26, Fe অ্যাটমিক নাম্বার কত এখানে 26। তো আগে কি করব আমরা আমাদের সুবিধার জন্য আগে আমি Fe বের করি, আগে Fe বের করব, তারপর এখানে আমি Fe +2 বের করছি। তাহলে আগে Fe টা লিখে ফেলি। Fe যদি 26 হয় তাহলে কত হবে 1s2 2s2 2p6 3s2 3p6 কত হলো 2 2 4 4 6 10 10 2 12 12 6 18। বাকি রয়েছে কয়টা আরো 8টা। তাহলে 3d আর কি 4s। আগে কোনটা ফিল আপ করতে হয়, আগে নিশ্চয়ই s ফিল আপ করতে হয়। তাহলে 4s2 বাকি রইল কয়টা আর 6টা দিলাম এখানে। তাহলে 2 2 4 4 6 10 10 2 12 12 6 18 18 2 20 20 আর 6 26, ঠিক আছে? তাহলে এবার করবো কি এবার Fe +2 কি করব, Fe +2 আমি ইলেকট্রনিক কনফিগারেশন বের করব। তো তার আগে কি করব এখানে দেখে নাও, আমি এর আগে ওই যে বললাম অরবিটাল ডায়াগ্রাম লেখা আছে, আমি আগে এটার জন্য ড্র করে ফেলি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তাহলে ড্র করে ফেলছি। দেখো এটার মধ্যে এই যে পার্টটা আছে, দেখো আর্গনের কনফিগারেশন, আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন, তো এটা আমাদের লাগবে না।
করবো কোনটা আমি দেখাবো, কোন জিনিসটা দেখাবো আমি এই 3D 4s এগুলো দেখাবো, ঠিক আছে। তো দেখিয়ে দিই 3D আগে। ডি মানে কি 5টা বলেছিলাম মনে আছে তো, ডি এর মধ্যে ঘর কটা থাকে 5টা থাকে, এস এর মধ্যে একটা থাকে, তাহলে 3D এটা 4s, ঠিক আছে। তো মুছে ফেলছি জিনিসটা দেখো। তো আমাদের কি করি এখানে আমি একটা এক্সট্রা 4p টাও ড্র করে নিই, যদি লাগে পড়ে 4p তে 3টা থাকে, একবার রাখলাম, ঠিক আছে। এবার Fe+2 বের করবো। যদি Fe+2 হয়, এখন দেখো আচ্ছা আগে তাহলে Fe ইলেকট্রন গুলো দিয়ে বেরি না, 3D তে কয়টা আছে 6টা আছে না, কয়টা আছে এখানে 6টা। দ্যাট মিন্স আর কি করতে হয়, হুন্সে কি বলেছিল, হুন্স বলেছিল কি আগে আমি একটা একটা করে দেবো, তারপর বাকি থাকলে কি অপোজিট স্পিনে আবার ঢুকাবো। তো এখানে কয়টা 5টা হয়ে গেছে, এখানে আর কি একটা 6টা হয়ে গেল। আর 4s এ কয়টা এখানে 2টা, 4p তো এখানে নেই, বেশি 4p 0। এবার Fe+2 এর জন্য তো কত হবে এখানে, আর্গনটাও সেম থাকবে, ওই যে আর্গনের কনফিগারেশন তো আছে এখানে। বাকি হলো কি 3d6, দেখো যেহেতু +2 দ্যাট মিন্স সে ক্যাটায়ন ফর্ম করেছে, মানে সে ইলেকট্রন লুজ করবে, লুজ করলে এখানে আউটার মোস্ট যে ইলেকট্রন গুলো আছে দুটো ইলেকট্রন সে ছেড়ে দেবে, দ্যাট মিন্স এখানে 4s 0 হয়ে যাবে। এই হলো 4s 0। এবার আমরা এঁকে ফেলি ওই যে বক্স করে, এখানে 3d 4s 4p আঁকার পরে এবার যেহেতু 4s 0 হয়ে গেছে, এটা ব্ল্যাঙ্ক, এই তিনটা ব্ল্যাঙ্ক, এটার মধ্যে কিন্তু এখনো 6টা ইলেকট্রনই রয়েছে, ঠিক আছে। এতটুকু বোঝা গেছে। এবার দেখলাম কি তাহলে এই কাজটাও শেষ, এটাও শেষ, এটাও হয়ে গেল। লাস্ট হলো কি আমাদের স্ট্রং এন্ড উইক ফিল্ড লিগ্যান্ড। দেখলাম কি এখানে কি আছে, লিগ্যান্ড কোনটা আছে, এখানে Cn আছে, Cn মাইনাস। এবার ওই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ বলো দেখে নি, ওইখানে আছে দেখবে একদম CO লাস্টে আছে, CO এর আগে গিয়ে Cn মাইনাস আছে। দ্যাট মিন্স কি যেহেতু H2 এর পরে আছে তাহলে Cn মাইনাস কি একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে ও আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পারবে না, ও ধাক্কা দেবে, ধাক্কা দিলে কি আনপেয়ার্ড ইলেকট্রন গুলো পেয়ার আপ হয়ে যাবে। দ্যাট মিন্স কি এখানে যখন Cn অ্যাপ্রোচ করবে, Cn অ্যাপ্রোচ করার সঙ্গে সঙ্গে এই যে আনপেয়ার্ড ইলেকট্রন যেগুলো 1টা 2টা 3টা 4টা এগুলো কি জোড়া আছে না বেজোড়, নিশ্চয়ই বেজোড় আছে, এখানে এই ইলেকট্রন গুলো পেয়ার আপ হয়ে যাবে, ঠিক আছে। কারণ দেখো এখানে তো এখনো লিগ্যান্ড আসেনি, যখন এখানে লিগ্যান্ড করা 6টা লিগ্যান্ড আছে, 6টা লিগ্যান্ড মিন্স এই 6টা লিগ্যান্ড প্রত্যেকটা লিগ্যান্ড একটা করে ইলেকট্রন পেয়ার ডোনেট করবে, একটা করে ইলেকট্রন জোড়া সে ডোনেট করবে। দ্যাট মিন্স ওর যেহেতু 6টা লিগ্যান্ড আছে তাহলে ও 6 জোড়া ইলেকট্রন দেবে, 6 জোড়া ইলেকট্রন দিলে আমার 6টা খালি পকেট লাগবে তো। আচ্ছা তাহলে সে কি করবে, আগে পকেটগুলো খালি করবে, কিভাবে করবে, এই জায়গাতে সে পেয়ার আপ করবে। কিভাবে, মনে করে এটা চলে আসলো এদিকে, এটা চলে আসলো এদিকে, কেন, কারণ সিএনটা কি এখানে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে যেহেতু সিএন একটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, যেহেতু কি বললাম সিএন একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে সে কি করবে, সে আগে ইলেকট্রন গুলো পেয়ার আপ করে ফেলবে। তাহলে 3d 4s 4p যদি পেয়ার আপ করে ফেলে তো কেমন হবে, এটা দেখো 6টা হয়ে গেছে, আফটার পেয়ারিং আপ দেখো কয়টা হয়ে গেছে, 6টা হয়ে গেছে। এবার হলো এতটুকু আমার কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি কাজ করা শেষ। এবার আমি প্রত্যেকটা ক্যারেক্টারাইজেশন করবো, ক্যারেক্টারাইজেশন মিন্স প্রত্যেকটা হাইব্রিডাইজেশন বের করবো, ওর ম্যাগনেটিক প্রপার্টি দেখবো, ম্যাগনেটিক মোমেন্ট দেখবো, মাল্টিপ্লিসিটি দেখবো, সবগুলো জিনিস আমি এখানে ডেসক্রাইব করছি, ঠিক আছে। তো একে একে এখানে ডেসক্রাইব করছি, দেখে নাও। আচ্ছা তো দেখবো এখানে লিগ্যান্ড 6টা লিগ্যান্ড আছে, দ্যাট মিন্স 6টা পকেট খুঁজবে, 6টা পকেট খুঁজলে দেখো ও এখানে ইলেকট্রন দেবে। আমি আরো গরম দিয়ে দেখাচ্ছি তোমাকে, দেখো তাহলে এখানে একটা ইলেকট্রন পেয়ার দিল, এখানে একটা ইলেকট্রন পেয়ার দিল, এখানে দিল, এখানে দিল, এখানে দিল, করে হলো 1টা 2টা 3টা 4টা 5টা, আরো একটা লাগবে 6টা। এই জন্যই 4p লেখা, ঠিক আছে। ফর সেফটিতে বললাম এই 4p লিখলাম কেন, কারণ 4p এর মধ্যে কি এখানে ইলেকট্রন এসে ঢুকছে, কারণ খালি পকেট আর ভিতরে নেই, বাইরে থেকে খালি পকেট এখানে নিতে হবে, ঠিক আছে। দ্যাট মিন্স কি তাহলে এখানে দিতে কয়টা ডি ইনভলভ হলো, এখানে তাহলে ডি এখানে 2টা ইনভলভ হলো, এখানে এস একটা ইনভলভ হলো, আর এখানে পি এ 3টা, মানে এখানে দেখো 3টা পি শেল ইনভলভ হয়েছে, একটা এস শেল ইনভলভ হয়েছে, আর 2টা ডি শেল ইনভলভ হয়েছে। তাহলে তার মানে ওর যে হাইব্রিডাইজেশন যেটা বলছিলাম প্রথম পয়েন্ট হাইব্রিডাইজেশন, তার মানে ওর হাইব্রিডাইজেশন এখানে হলো D2sp3, ঠিক আছে। খুব ইজি, দেখবো যে
এখানে যখন ইলেকট্রন ঢুকবে তখন এটা কয়টা শেল নিয়েছে বা শেল কোনখান থেকে নিয়েছে। ডি থেকে দুইটা নিয়েছে, এস থেকে একটা নিয়েছে, পি থেকে তিনটা নিয়েছে, দ্যাট মিন্স D2 sp3 উইল বি ইটস হাইব্রিডাইজেশন। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট হলো কি যে ওর স্ট্রাকচার। এখন দেখিনি একটা জিনিস মনে রাখবে, তবে এই জিনিস আমি রাগ করছি দেখে নাও, তো মুছে নিচ্ছি জিনিসটা। একটা জিনিস মনে রাখবে, যদি কোঅর্ডিনেশন সংখ্যা 4 হয় আর যদি কোঅর্ডিনেশন সংখ্যা 6 হয়, দুইটা কথা বলছি। দেখো যদি কোঅর্ডিনেশন নাম্বার 6 হয় তাহলে দুই রকমের হাইব্রিডাইজেশন হতে পারে, হয়তো D2 sp3 হবে বা sp3 D2 হবে, এই দুই রকম হতে পারে। ঠিক আছে, আর এই দুটো রকমের সময় কিন্তু স্ট্রাকচার হবে অক্টাহেড্রাল, দ্যাট মিন্স কি অষ্টতলকীয় স্ট্রাকচার দেখাবে অলওয়েজ, হোক sp3 D2 বা হোক D2 sp3। ঠিক আছে, আর যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয় তখন ওর দুরকম কথা, একটা sp3 হতে পারে, একটা dsp2 হতে পারে। sp3 হলো হবে টেট্রাহেড্রাল স্ট্রাকচার, আর dsp2 হলো হবে কি স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার, একটা চতুস্তলকীয় আর একটা সমতলীয় বর্গাকার। ঠিক আছে, তাহলে sp3 টেট্রাহেড্রাল আর কি dsp2 স্কয়ার প্ল্যানার। এখন দেখলাম কি যেহেতু এটা 6 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স, যেহেতু ওর কোঅর্ডিনেশন নাম্বার 6 আছে আর এসে কি ওর D2 sp3, এখন দেখলাম কি যে D2 sp3 হোক বা sp3 D2 হোক, ওর অলওয়েজ কি হবে অক্টাহেড্রাল স্ট্রাকচার হবে। তার মানে এই স্ট্রাকচার কি অক্টাহেড্রাল, অষ্টতলকীয়। তাহলে স্ট্রাকচার পেয়ে গেছি আর কি ওর হাইব্রিডাইজেশন পেয়ে গেছি। এখন দেখবো কি ওর ম্যাগনেটিক প্রপার্টি দেখবো। এখন এই জিনিসটা বানাতে লাগবে কয়েকটা পয়েন্ট, কিন্তু এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি যে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, যদি আনপেয়ার্ড ইলেকট্রন একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, দ্যাট মিন্স তখন এটা হয়ে যাবে কি প্যারাম্যাগনেটিক। কি হবে? প্যারাম্যাগনেটিক। এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি। ঠিক আছে, কি বলেছি? যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক হবে। যদি আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে, ইফ দেয়ার ইজ নো আনপেয়ার্ড ইলেকট্রন, ইট উইল বি ডায়াম্যাগনেটিক। দেখে নি আফটার পুরো ভ্যালেন্স বন্ড তৈরি করার পরে এখানে কোনো কি লোন ইলেকট্রন আছে কি? এখানেও পেয়ার আছে, এখানেও পেয়ার, এখানেও পেয়ার, কোনো লোন পেয়ার তো নেই, লোন ইলেকট্রন তো নেই। তার মানে কি এটা লোন ইলেকট্রন না থাকলে, নো আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে কি হবে? এখানে ডায়াম্যাগনেটিক হবে। তার মানে একটা ডায়াম্যাগনেটিক কম্পাউন্ড, যেহেতু এর মধ্যে কোনো লোন ইলেকট্রন নেই, সবগুলো কি এখানে পেয়ার ইলেকট্রন আছে। এবার আসবো কি ম্যাগনেটিক মোমেন্ট। বের করার নিয়ম কি বলেছিলাম? mu equals to root over n into n plus 2 bm। n মানে কি বলেছিলাম? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। কয়টা বেজোর ইলেকট্রন এখানে আছে? এখানে একটা বেজোর ইলেকট্রনও নেই, দ্যাট মিন্স এখানে n equals to 0 বসবে। কি বসবে? এখানে n equals to 0 into 0 plus 2, দ্যাট মিন্স এখানে 0 bm হবে। তাহলে কত হবে এখানে? ম্যাগনেটিক মোমেন্ট equals to 0 bm। লাস্ট রয়েছে কি এখানে? লাস্ট রইল এখানে কি স্পিন মাল্টিপ্লিসিটি। স্পিন মাল্টিপ্লিসিটি নিয়ম কি বলেছিলাম? মনে আছে স্পিন মাল্টিপ্লিসিটি নিয়মটা? নিয়ম ছিল আমাদের 2s plus 1। এখানে s বলতে কি বলেছিলাম যে s জন্য কি লাগবে? আর আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে। যদি একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে প্লাস হবে কি হাফ হবে। যদি একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তখন হবে কি হাফ। দুইটা থাকলে হাফ প্লাস হাফ, তিনটা থাকলে হাফ প্লাস হাফ প্লাস হাফ। কিন্তু দেখলাম কি এখানে কোনো ইলেকট্রন আনপেয়ার্ড নেই, দ্যাট মিন্স এখানে কোনো s এর ভ্যালু হাফ হবে কি? হবে না। একটার জন্য হাফ বলেছি, এখানে তো একটাও নেই, দ্যাট মিন্স এখানে s equals to 0 হবে, তো 2 into 0 plus 1। এখানে তাহলে 1 হবে কি ওর স্পিন মাল্টিপ্লিসিটি। ঠিক আছে, যেহেতু এখানে কি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকতো তাহলে s equals to হাফ হতো। তাহলে এখানে যেহেতু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে এখানে s equals to 0 বসবে। ঠিক আছে, তাহলে এই হলো কি আমরা একটা एग्जांपल নিয়ে দেখলাম যে ওর হাইব্রিডাইজেশন কি হতে পারে, ওর স্ট্রাকচার কি হতে পারে, ওর ম্যাগনেটিক প্রপার্টি কি হতে পারে, ম্যাগনেটিক মোমেন্ট কি হতে পারে, আর স্পিন মাল্টিপ্লিসিটি কি হতে পারে। এটা হলো কি একটা আমাদের একটা 6 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স। আর একটা জিনিস তোমাদের বলে দিই, দেখো এই যে জিনিস দেখলাম এখানে কি এসেছে? D2 sp3 এসেছে। D2 sp3 মিন্স কি? এখানে কিন্তু দেখো এই ভিতরে যে দেখো এই যে D শেলটা যেটা আছে, 3D একটা শেল আছে, আবার দেখো 4p পরে কিন্তু 4dও আসবে, 3dও আছে, আবার কি 4s 4p পরে 4dও আসছে। যদি 3d এর কোন শেল এখানে পার্টিসিপেট করে, যদি হাইব্রিডেশনের মধ্যে 3d এর মানে ভিতরে যে ডিটা আছে ওইটা যদি কোনো পার্টিসিপেট করে, এটা এই কমপ্লেক্সটাকে তখন এই যে পুরো কমপ্লেক্সটা আছে এটাকে বলবো আমি ইনার অরবিটাল কমপ্লেক্স। কি বলবো? ইনার অরবিটাল কমপ্লেক্স। কখন? যদি সে
ভিতরের ডি শেলটাকে পার্টিসিপেট করতে হয়, ঠিক আছে। কিন্তু যদি দেখো এই জায়গাতে আসে মনে করো sp3d2, যদি দেখতাম কি যদি এখানে sp3d2 হতো, sp3d2 মানে কি যে s ইউজ করেছে, p তিনটে ইউজ করেছে আর d কে ইউজ করেছে, বাট d কার ইউজ করেছে হতো 3d ইউজ করে, কিন্তু যদি 3d ইউজ করতো তাহলে কিন্তু d2 হতো, মানে আগে d আসতো। যেহেতু এখানে d টা পরে এসেছে, মিন্স কি এখানে 4s ইউজ করেছে, 4p ইউজ করেছে আর কি 4d ইউজ করেছে, মিন্স কি পরের d ইউজ করেছে, তো এটা হবে কি আউটার অরবিটাল কমপ্লেক্স। তাহলে কি ভিতরের ডি শেলটা ইউজ করলে হবে কি ইনার অরবিটাল কমপ্লেক্স, আর বাইরেটা করলে কি হবে এখানে আউটার অরবিটাল কমপ্লেক্স, ঠিক আছে। একটা আমি আউটার অরবিটাল কমপ্লেক্সের एग्जांपल দেখিয়ে দিচ্ছি। এবার যদি আমরা আরেকটা एग्जांपल নিই, সাপোজ যদি আমি এখানে fe f6 -3, ঠিক আছে। তাহলে একই রকম একটু তাড়াতাড়ি করছি দেখে নাও কি হবে। তাহলে প্রথমে কি বের করতে হবে, আগে fe এর অক্সিজেন বের করতে হবে, কি করতে হবে আগে fe অক্সিজেন নাম্বার বের করতে হবে। তাহলে f এর জন্য আমি x ধরলাম, তাহলে x একটা f এর জন্য -1, কয়টা আছে এখানে 6টা আছে, ইকুয়ালস টু -3 বসলো। তাহলে x - 6 ইকুয়ালস টু -3, x ইকুয়ালস টু +3 আসবে। দ্যাট মিন্স এখানে f এর জারণ সংখ্যা +3, ঠিক আছে। f এর অক্সিজেন নাম্বার +3। আগে আমি f এর জন্য বের করি, f এর জন্য ওই কনফিগারেশনটা লিখে নিই, কত হবে f 26 আছে, তাহলে ওই আর্গনেটটা সঙ্গে আগে আর্গনের কনফিগারেশন, তারপরে কি এখানে ওই 1s2 2s2 করে আর্গনটা আগে লিখবে 18 অবধি, তারপরে কি 3d, এখানে কি 4s, 4s দুইটা আর কি 3d তে 6টা, ঠিক আছে। এবার কাজ লিখবো fe +3 এর জন্য লিখবো, তো এটা লেখা হয় কি বলেছিলাম আগে ওর কি আগে শেলগুলো এঁকে নিই, এখানে 3d 4s 4p আঁকলাম, 1 2 3 4 1 2, ঠিক আছে। তাহলে 3d 6টা আছে না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা, 4s এ 2টা, ঠিক আছে। এবার fe +3 মানে কি ওর 3টে ইলেকট্রন বাদ হয়ে যাবে, তাহলে এখানে কি দুইটা s থেকে 2টা চলে যাবে আর d থেকে 1টা চলে যাবে, তাহলে s থেকে 2টা চলে গেল আর d থেকে এটা যাবে না, যাবে কোনটা লাস্টে বার ঢুকেছিল, আগে 5টা ঢুকেছে বা লাস্টে ঘুরে এসে এটা ঢুকেছিল না, তখন কি এটা চলে যাবে। তো আগে কি হবে 3d 5 হবে আর কি 4s 0 হবে, আগে লিখলাম। তারপর এবার আমি ওর ঘরটা এঁকে নিই 3d, ঠিক আছে। তো আঁকলে পরে কি হবে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6 নাম্বারটা এখানে আসবে কি নিশ্চয়ই আসবে না। তাহলে এই হলো কি আমাদের fe +3 এর অরবিটাল ডায়াগ্রামটা। এবার দেখবো কি বলেছিলাম যে তারপরে পয়েন্ট কি যেটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না উইক ফিল্ড লিগ্যান্ড। মনে করে দেখো যে f- টা কি একটা উইক ফিল্ড লিগ্যান্ড ছিল, তাহলে যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে কি এটা পেয়ার আপ করতে এগুলো দেখো এখানে কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, একটা দুইটা তিন চারটা পাঁচটা এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকতো তাহলে এটা পেয়ার আপ করতে পারতো, কিন্তু যেহেতু এখানে কোনো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নেই, একটা কি একটা উইক ফিল্ড লিগ্যান্ড, এখানে কি f- ইজ কি উইক ফিল্ড লিগ্যান্ড, তার মানে কি এখানে পেয়ারিং হবে কি হবে না, নিশ্চয়ই হবে না। যদি পেয়ারিং না হয় তাহলে এবার তাহলে লিগ্যান্ড কয়টা আছে, লিগ্যান্ড আছে কিন্তু লিগ্যান্ড 6টা আছে, দ্যাট মিন্স 6টা ইলেকট্রন পেয়ার এখানে ঢুকতে হবে। এখন 6টা ইলেকট্রন পেয়ারের জন্য 6টা পকেট খালি রাখবে, কিন্তু এখানে কয়টা আছে দেখিনি, এদিকে তো কোনো খালি হয়নি, এখানে খালি আছে একটা, এখানে 3টা আর লাগবে 4টা হয়ে গেছে, 2টা লাগবে না, তাহলে কোথা থেকে নেব, এই দেখো তাহলে 3d আছে, এটা 4s এটা 4p ছিল না, তাহলে 4s 4p, এখানে কাজ দেবে কি এখানে আমার 4d টাও লাগবে, 2 3 4 4d টাও লাগছে। তাহলে কি তাহলে যে ইলেকট্রন গুলো এখানে আসবে তাহলে এখানে একটা পেয়ার ঢুকলো, যেহেতু লিগ্যান্ড এখানে 6টা আছে তাহলে 6টা ইলেকট্রন পেয়ার ঢুকতে হবে, যদি 4টা লাগতো 4টা ইলেকট্রন পেয়ার ঢুকতো, ঠিক আছে। তাহলে 6টার জন্য এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা 4টা হয়ে গেছে, তাহলে এখান থেকে একটা এখান থেকে কি একটা, এগুলো লাগবে। তার মানে কি এই জায়গাতে ইনভলভ কোনটা কোনটা হয়েছে, s একটা হয়েছে, p 3টা হয়েছে আর d 2টা হয়েছে, কার d কার s কার p লাগবে না, বাস কয়টা হয়েছে দেখবো, এখানে s লেগেছে একটা, p লেগেছে 3টা, d লেগেছে 2টা, তাহলে sp3 d2 হবে কি ওর হাইব্রিডাইজেশন। এবার দেখে নি যেহেতু দেখো d টা কোনটা লেগেছে, ভিতর d তো লাগেনি বাইরে d লেগেছে, তাহলে এটা কি একটা আউটার, তাহলে এই কম্বিনেশন বলবো কি আমি একটা আউটার অরবিটাল কমপ্লেক্স, ঠিক আছে। তো হাইব্রিডেশন পেয়ে গেছি। সেকেন্ড দেখবো কি ওর স্ট্রাকচার, যেহেতু কি এটা sp3d2 বলেছিলাম মনে করে দেখো, যেহেতু লিগ্যান্ড নাম্বার 6 আছে, এটা মানে নাম্বার অফ লিগ্যান্ড 6, তো এখানে কিটা আলটিমেটলি অক্টাহেড্রাল স্ট্রাকচারই দেবে, অক্টাহেড্রাল স্ট্রাকচার হচ্ছে। তারপর দেখবো কি
ওর মধ্যে ম্যাগনেটিক প্রপার্টিজ দেখবো। বলেছিলাম কি যদি আনপেয়ার্ড ইলেকট্রন একটাও থাকে তো এটা কি হবে, প্যারাম্যাগনেটিক হবে। এখানে তো পাঁচটা আছে, দ্যাট মিন্স কি এটা নিশ্চয়ই প্যারাম্যাগনেটিক হবে, যেহেতু এটার মধ্যে লোন ইলেকট্রন আছে। না থাকলে ডায়াম্যাগনেটিক, থাকলে প্যারাম্যাগনেটিক। এবার এটার মধ্যে কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট আসবে কি আসবে না, নিশ্চয়ই আসবে। দেখে নি, তাহলে মিউ ইকুয়ালস টু রুট ওভার কি n ইন্টু n প্লাস টু। n মানে কি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে কয়টা আছে, পাঁচটা আছে, দ্যাট মিন্স এখানে n ইকুয়ালস টু 5 বসবে। root over 35 হবে ওর आंसर। root over 35 bm is the key magnetic moment of this compound, ঠিক আছে। আর লাস্ট এটা কি স্পিন মাল্টিপ্লিসিটি, এটা ইকুয়ালস টু কি বলেছিলাম 2 ইনটু s প্লাস 1। s মানে কি বলেছিলাম, একটা আনপেয়ার্ড ইলেকট্রনের জন্য s ইকুয়ালস টু হাফ। এখানে পাঁচটা আছে, দ্যাট মিন্স কি হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ, এমন দ্যাট মিন্স কি কত হবে 5/2। তাহলে s এর জায়গাতে 5/2 বসিয়ে দিই ইনটু 1, 2 2 ক্যান্সেল, 5 প্লাস 1 ইকুয়ালস টু 6। তাহলে 6 হবে কি ওর স্পিন মাল্টিপ্লিসিটি। তাহলে একটার জন্য হাফ, একটা আনপেয়ার্ড ইলেকট্রনের জন্য হাফ করে, তাহলে পাঁচটার জন্য হাফ প্লাস করে এরকম পাঁচটা আমি হাফ যোগ করব। তো এখানে s এর ভ্যালু পাবো, তারপর এখানে কি পেলাম কি স্পিন মাল্টিপ্লিসিটি ইকুয়ালস টু 6, ঠিক আছে। তাহলে বুঝে নিলাম কি একটা আউটার অরবিটাল কমপ্লেক্স দেখলাম। এখন আমরা দেখবো কি দুই রকম আমি ওই 4 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স দেখবো, ঠিক আছে। যে যদি এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4 থাকে তাহলে এটা দুই রকম, একটা sp3 হতে পারে, একটা dsp2 হতে পারে। আগে আমি এখন এই জিনিসটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের পুরোপুরি ভেরিয়েন্স 1 3 ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো আমরা 6 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স করার পরে দেখবো কি 4 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স, মানে যার কোঅর্ডিনেশন নাম্বার 4, ঠিক আছে। এটা হয়তো sp3 হতে পারে বা dsp2 হতে পারে, ঠিক আছে। তো একটা एग्जांपल নিয়ে নি, ZnCl4 - 2 একটা एग्जांपल নিলাম। তো এর মধ্যে কি আছে, প্রথম আমি একে একে করি। প্রথম কাজ কি, এখানে সেন্ট্রাল ম্যাগনেটাম যেটা আছে ওইটার অবসিলেশন নাম্বার বের করতে হবে। তো এর জন্য আমি x ধরলাম, তাহলে x প্লাস c এর -1 করে কয়টা, চারটা আছে, ইকুয়ালস টু কি -2। তাহলে x - 4 ইকুয়ালস টু -2 ইকুয়ালস x ইকুয়ালস টু প্লাস। তার মানে কি এখানে Zl প্লাস 2 স্টেটে আছে, ঠিক আছে। তো আগে জিঙ্কের জন্য বের করে নি, আগে জিঙ্কের জন্য ওর ইলেকট্রন কনফিগারেশন করতে হবে। করলে পরে কি হবে 1s2 2s2 2p6 3s2 3, মানে আর্গুমেন্টটা লিখলাম আগে। তারপরে কি হবে 3d4s। তাহলে কত হবে এই জায়গাতে, s দিলাম 2টা, বাকি রয়েছে কয়টা দেখে নি, 18 আর 2 20টা হয়ে গেছে, আর বাকি হলো কি 10টা দিলাম, এখানে 3d10 হয়ে গেল, ঠিক আছে। এখন হচ্ছে কি জিঙ্ক প্লাস 2 স্টেটে। তো এটা করার আগে কি লিখবো, এই যে বললাম আগে ওর অরবিটাল ডায়াগ্রামটা এঁকে নিই। তাহলে 3d4s 4p লাগবে কি, আচ্ছা তবু p টা এখানে এঁকে নিই, 4p রাখলাম 2 3 4, ঠিক আছে। তো d এর বাইরে আছে 10টা আছে, 10টা মিন্স কি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা দিয়ে দিলাম। এবার s এর কয়টা আছে, 2টা আছে, হয়ে গেল। p তো এখানে নেই। এবার আসে কি জিঙ্ক কোন স্টেটে, জিঙ্ক প্লাস 2 স্টেটে। যদি জিঙ্ক প্লাস 2 স্টেটে থাকে দ্যাট মিন্স কি সে দুইটা ইলেকট্রন লুজ করে দেবে, দ্যাট মিন্স কি 4s দুইটা ইলেকট্রন সে লুজ করলো, তার মানে সে এই তো আর্গুমেন্টটা লিখলাম, এটা আর্গুমেন্ট পার্টটা লিখলাম, তারপরে কি 3d10 4s 0। তার মানে কি 4s যেহেতু 0, তার মানে এখানে 4s এর মধ্যে কোন ইলেকট্রন থাকবে কি, 0 মানে কি কোন ইলেকট্রন থাকবে কি, নিশ্চয়ই থাকবে না, কিন্তু 3d10 রয়ে গেল, ঠিক আছে। 4s 4p 3। তারপর কাজ কি দেখবো কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড উইক ফিল্ড লিগ্যান্ড। দেখলাম সিএল কি একটা উইক ফিল্ড লিগ্যান্ড। আর দেখো উইক ফিল্ড লিগ্যান্ড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কখন কাজ করে, যেখানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। দেখলাম কি সবগুলোই পেয়ার আছে, এখানে আনপেয়ার্ড তো কিছু নেই, সেখানে এটা দেখতে হবে না, দেখলেও কোনো কথা না, যে কথা না দেখলেও কি একই কথা। দ্যাট মিন্স এখানে কোনো পেয়ার আপ হতে হবে না, অলরেডি পেয়ার আপ আছে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, এখানে দেখো ওই যে বললাম লিগ্যান্ড কয়টা আছে, আগে লিগ্যান্ড ছেড়া ছিল সেজন্য 6 পেয়ার ইলেকট্রন ঢুকেছিল, এখানে লিগ্যান্ড 4টা আছে, এখানে তো 4 পেয়ার ইলেকট্রন ঢুকবে, মানে 4টা খালি পকেট লাগবে। তো পেয়ে গেলাম, তো এখানেই তো আছে দেখো, এখানে একটা এখানে একটা একটা একটা, মানে কি এখানে s হয়েছে একটা, p লেগে কয়টা 3টা, তাহলে কি sp3 ওর কি হাইব্রিডাইজেশন হবে। যদি sp3 হাইব্রিডাইজেশন হয় ওর স্ট্রাকচার কি মনে আছে কি টেট্রাহেড্রাল, দ্যাট মিন্স ইট উইল বি কি টেট্রাহেড্রাল কম্পাউন্ড। তারপর ম্যাগনেটিক প্রপার্টি দেখবো, দেখলাম কি সবগুলো এখানে পেয়ার আছে, কোনো আনপেয়ার্ড নেই, দ্যাট মিন্স এটা কি একটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স।
যেহেতু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, একবারে বলতে পারবো কি যেটা মিউ ভ্যালু 0 হবে, কারণ যদি আনপেয়ার্ড ইলেকট্রন যেহেতু নেই তাহলে কি রুট ওভার n ইনটু n প্লাস 2 এর মধ্যে n ইকুয়াল কত বলবে, এখানে 0 বসবে, তাহলে আলটিমেটলি কত আসবে, এখানে 0 bm আসবে। কথা বোঝা গেল? যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে তাহলে ডায়াম্যাগনেটিক, আর ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের অলওয়েজ মিউ ভ্যালু 0 হয়, ঠিক আছে, ম্যাগনেটিক মোমেন্ট অলওয়েজ 0 হয়। আর স্পিন মাল্টিপ্লিসিটি, যেহেতু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই তাহলে s এখানে হাফ বসবে কি, এখানে কিন্তু s ইকুয়ালস টু হাফ বসবে না, তাহলে এখানে s ইকুয়ালস টু বসতে হবে, এখানে 0 বসাতে হবে, কারণ যেহেতু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, প্লাস 1 ইকুয়ালস টু কি এখানে 1, তারপর স্পিন মাল্টিপ্লিসিটি কত আছে, এখানে 1 আছে, ঠিক আছে। তাহলে গেল কি, এটা একটা sp3 স্ট্রাকচার দেখলাম। এবার দেখবো কি একটা আমরা dsp2 স্ট্রাকচার দেখবো, ঠিক আছে। তো এখন আমরা একটা एग्जांपल নিয়ে নিই, ঠিক আছে। আরেকটা एग्जांपल মনে করে নিতে পারো NiCN4 -2, ঠিক আছে। তো দেখে নি কিভাবে করবো, এটা বের করতে হবে প্রথমে কি Ni অক্সিজেন বের করতে হবে। তো x n এর জন্য x ধরলাম, Cn এর -1 করে 4টা আছে, ইকুয়ালস টু -2 বসে গেল, তাহলে x ইকুয়ালস টু +2 বের হবে, ঠিক আছে। তার মানে কি এখানে Ni কোন স্টেটে আছে, Ni +2 স্টেটে আছে। আর এখানে নিকেলের লিখেবলি, নিকেলের ইলেকট্রিক কনফিগারেশন কি হবে, আর আর্গনটা তো হবেই, আর্গনটা লিখবো আপ টু p6 1s থেকে শুরু করে 2p6 অবধি লিখে ফেলবো। তারপর লিখবো কি এখানে 3d আর কি 4s দুইটা, আর 3d এখানে আছে কয়টা, 8টা হবে, ঠিক আছে। মিলিয়ে দেখবে তখন বুঝতে পারবে যে এখানে 3d তে কত থাকবে, এখানে 8টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে। এখন Ni আছে, তাহলে দেখে নি আগে এটার অরবিটাল স্ট্রাকচার দেখে নি। ফার্স্ট এর থেকে তুমি এক্সট্রা 4p অলওয়েজ লিখে নেবে, ঠিক আছে, 3d 4s 4p। তাহলে এখানে কত আসছে, এখানে কি আসছে 3d 8 আসছে, তাহলে 1 2 3 4 5 6 7 8, আর 4s এর দুইটা। এখন আছে কি Ni +2 স্টেট, দ্যাট মিন্স এখানে আর্গন তো থাকবেই, সঙ্গে আর্গনের কনফিগারেশন থাকবে, সঙ্গে 3d 8 আর কি 4s 0, কারণ দুইটা সে ছেড়ে দিয়েছে, +2 মিন্স কি এখানে সে ছেড়ে দিয়েছে। তারপরে কি হবে ওর ডায়াগ্রামটা, 3d 4s 4p, তাহলে একটা দুইটা তিনটা চারটা, সরি এভাবে দিই না, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হয়ে গেল, আর 4s এখানে ভ্যাকেন্ট থাকবে, ঠিক আছে। এখন দেখবো কি তারপর যেটা লিগ্যান্ডটা কি স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড লিগ্যান্ড। Cn কি একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে তার মানে কি এখানে দেখো আনপেয়ার্ড ইলেকট্রন দুইটা আছে, সেই আনপেয়ার্ড ইলেকট্রনটাকে সে কি করবে, পেয়ার আপ করে দেবে। Cn মাইনাস যেহেতু একটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তার মানে কি সে কি করবে, এখানে 3d এর যে আনপেয়ার্ড ইলেকট্রন যেটা আছে সেটাকে কি করে পেয়ার আপ করে দেবে না, হয়ে গেল, তাহলে এটা খালি হয়ে গেল, বাকি এখানে কি 4s, এখানে কি 4p আছে। তাহলে দেখবো কি লিগ্যান্ড কয়টা, লিগ্যান্ড আছে 4টা, দ্যাট মিন্স 4 পেয়ার অফ ইলেকট্রন এখানে ঢুকবে, তাহলে 4টা পকেট লাগবে, তাহলে এখান থেকে একটা পকেট নেবে, এখান থেকে একটা নেবে, এখান থেকে দুইটা নেবে, 4টা পেয়ার হয়ে গেছে। দ্যাট মিন্স এখানে ডি একটা কাজে লেগেছে, একটা এস কাজে লেগেছে, দুইটা পি কাজে লেগেছে, একটা ডি দুইটা সরি একটা ডি একটা এস দুইটা পি, তো DsP2 স্ট্রাকচার হাইব্রিডাইজেশন। তো DsP2 হলে কি হয়, DsP2 হলে হবে কি আমাদের স্কয়ার প্ল্যানার, ওই প্রথম দিয়ে লিখে দিয়েছিলাম, তাহলে কি একটা স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে হাইব্রিডাইজেশন দেখলাম, ও স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার দেখলাম। এবার দেখবো কি ওর ম্যাগনেটিক প্রপার্টি, দেখলাম কি এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, যেহেতু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই দ্যাট মিন্স কি ডায়াম্যাগনেটিক। আর বলেছিলাম কি যদি আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে, যদি ডায়াম্যাগনেটিক হয় দ্যাট মিন্স এখানে মিউ ইকুয়ালস টু 0 হবে, কারণ রুট ওভার n ইনটু n প্লাস 2 এর মধ্যে n শো করে কি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। যেহেতু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই তাহলে এখানে কি রুট ওভার 0 ইনটু 0 প্লাস কি 2, আলটিমেটলি এখানে 0 ই বের হবে। আর বাকি হলো কি স্পিন মাল্টিপ্লিসিটি। স্পিন মাল্টিপ্লিসিটি মিন্স 2 ইনটু s প্লাস 1, রুল দেখবা রুলটা, s মানে কি একটা আনপেয়ারের জন্য হাফ করে, কিন্তু এখানে কোনো আনপেয়ার ইলেকট্রন নেই, তাহলে এখানে s ইকুয়ালস টু কত 0 বসবে, 2 ইনটু 0 প্লাস 1 ইকুয়ালস টু এখানে 1 হবে। তাহলে এই জায়গাতে দেখলাম প্রত্যেকটা প্রপার্টি আমি ডেসক্রাইব করতে পারলাম, ঠিক আছে। তো ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে আমি ইজিলি সবগুলো জিনিস আমি ডেসক্রাইব করতে পারবো। তো পরের লেকচারে তোমাদের কিছু আমি এর এক্সেপশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে, তারপরে সিএফটি বন্ড থিওরি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিও এখন এতটুকু থাকলো। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ মাস্ট তোমরা তোমাদের ডাউট কমেন্ট সেকশনে জানিয়ে দাও।
আর যদি এই ভিডিওটার মধ্যে কোনো কিছু তোমাদের ডেভেলপ করতে মনে হয় যে এটা করলে ভালো হয়, ডেভেলপমেন্ট হয়, তাহলে সেই সাজেশন গুলো তোমরা কমেন্ট বক্সের থ্রুতে জানিয়ে দাও, যাতে করে আমরা ভিডিওটাকে ডেভেলপ করতে পারি তোমাদের সুবিধার জন্য। আর এটা আমাদের চ্যানেল থেকেও প্রথমত এটা তোমাদের জন্য বানানো চ্যানেলটা, ঠিক আছে? তো তোমরা আমাদের ফিডব্যাক যদি না দাও তাহলে আমরা বুঝতে পারবো না যে কোথায় আমরা ভুল হচ্ছে। তোমাদের ফিডব্যাকটাই মেইন, তোমরা ফিডব্যাক দিলে পরে আমরা শুধরিয়ে নেবো, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকু থাকলো, পরে ভিডিওতে দেখা হচ্ছে। স্টে সেফ, স্টে হোম।